কমলা, এই কমলা। নেশাতুর গগনেন্দ্র মৈত্র নিজের ঘরের আরাম কেদারায় বসে হুঁকোয় একটা টান দিয়ে হাঁক ছাড়লেন। মুহূর্তের মধ্যে একটা নুপুরের শব্দ শোনা গেল। শব্দটা এসে থামল গগনেন্দ্র মৈত্রের বসার ঘরের দরজাটার সামনে। দরজার পাশে টেবিলের উপরে একটা মোমবাতি জ্বলছে। সেই আলোয় এই মস্ত বড় গোটা ঘরটা খুব একটা আলোকিত হয়েছে বলা যায় না। গোটা ঘরময় খেলা করে বেড়াচ্ছে চাপ চাপ অন্ধকার। গগনেন্দ্র মৈত্র ঘরের একদম মাঝখানে বসে আছেন। তাকে দেখা যাচ্ছে না বললেই চলে। শুধু হুঁকো টানার শব্দ শুনে অনুমান করা যায় তার উপস্থিতি। বাবু, আমায় ডাকছেন? ঘর ঘর শব্দে বুক ভরে আরো একবার হুঁকো টেনে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে গগনেন্দ্র তাকালেন দরজার দিকে। একটা নারী মূর্তি এসে দাঁড়িয়েছে সেখানে। কমলা। মোমবাতির আলো একদম সোজা গিয়ে পড়ছে তার ঢেউ খেলানো মাখনের মতো ফর্সা নরম কোমরের উপরে। সেই কোমর এতই মসৃণ যে আলো সেখানে পড়ে যেন পিছলে পিছলে যাচ্ছে। গগনেন্দ্র মৈত্র লোলুপ দৃষ্টি নিয়ে চাইলেন সেদিকে। বছর 50 অতিক্রম করে ফেললেও এইরকম একটা নিঝুম নিশীতে এই অষ্টাদশী যৌবনাশ্রীকে দেখে তার শরীরের রক্ত টকবকিয়ে ফুটে উঠল। একটু ওপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে তার চোখে পড়ল পাতলা শাড়ির নিচে উপস্থিত কমলার পূর্ণ বিকশিত বক্ষ। সেই বক্ষের ওঠা নামা গগনেন্দ্র মৈত্রের শরীরে শিহরণ জাগিয়ে তুলল। তার পৌরুষত্ব ধীরে ধীরে জাগতে শুরু করল। হুঁকো একবার টান দিয়ে তিনি বললেন, এদিকে আয়। কমলা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো আরাম কেদারের পাশে। আমার দেয়া নুপুরটা তো পড়েছিস দেখছি, ভালোই তো মানিয়েছে। পছন্দ হয়েছে নাকি এমনি? না না বাবু, কি যে বলেন আপনি। পছন্দ হয়েছে, আমার বড্ড পছন্দ হয়েছে। বেশ বেশ, খুব ভালো খুব ভালো। আরে কমলা, আর কিছু লাগবে? না 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 বাবু, আপনি একটু আশীর্বাদ করবেন, তাহলেই হবে। একটু ঝুঁকে গগনেন্দ্র মৈত্রের চরণ স্পর্শ করে পুনরায় উঠে দাঁড়ালো কমলা। গগনেন্দ্র নিজের বাম হাতটা বাড়িয়ে দিলেন তার দিকে। এদিকে আয়। কমলার নরম হাত ধরে নিজের দিকে মৃদু টান দিলেন তিনি। আয়, এদিকে আয়, বস আমার কোলে বস। কিন্তু বাবু। মুখে মুখে কথা না। ঝাঁঝিয়ে ওঠেন তিনি। কমলা সামান্য ভয় পেয়ে যায়। কিভাবে বসতে পারে সে তার মালিকের কোলের ওপর? আর বসবেই বা কেন? সে একটা ঢোক গেলে ইতস্তত করে দাঁড়িয়ে থাকে। তোকে বসতে বললাম তো। জোর করে নিজের কোলের ওপরে বসিয়ে দেয় কমলাকে। কমলা ভয়ে কাঠ হয়ে যায়। সে জড়সড় হয়ে বসে থাকে গগনেন্দ্র মৈত্রের কোলের উপরে। আরে কমলা, তুই কি আমায় ভয় পাচ্ছিস? তোর পাগলি, আমাকে ভয় পাওয়ার কি আছে? কমলার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে কথাটা বলেন গগনেন্দ্র। আর ঠিক সেই মুহূর্তে কমলা অনুভব করে জিনিসটা। শাড়ির ওপর থেকে অনুভব করে গগনেন্দ্র মৈত্রের পুরুষাঙ্গ। শিউরে ওঠে কমলা। সে বুঝতে পারে গতকাল নুপুর উপহার দেওয়া এবং আজকে এত রাত অবধি তাকে বাড়িতে আটকে রাখার কারণ। গা গুলিয়ে ওঠে তার। এক ঝটকায় গগনেন্দ্রর কোল ছেড়ে উঠে পড়তে চায় সে, কিন্তু তার চেয়েও অধিক ক্ষিপ্রতার সঙ্গে গগনেন্দ্র তার কোমর শক্ত করে চেপে ধরে। পুনরায় তাকে বসিয়ে নেয় নিজের কোলের উপরে। দুই হাত দিয়ে
কমলাকে নিজের বুকের মধ্যে টেনে ধরেন গগনেন্দ্র। হিংস্রতার সঙ্গে নিজের নাক মুখ গুঁজে দেয় ওর কাঁধে। কমলা সিংহের কবলে পড়া হরিণীর মতো ছটফট করতে থাকে। কাকতি মিনতি করতে থাকে কমলা, কিন্তু গগনেন্দ্র সেসব কিছুকে তোয়াক্কা করেন না। কাঁধ থেকে এক ঝটকায় শাড়ির আঁচলটা ফেলে দিয়ে কোমরের উপর থেকে নিজের হাতটা ধীরে ধীরে কমলার বুকের উপর নিয়ে আসেন। ওর বিকশিত স্তনযুগল নিয়ে এক আদিম খেলায় মেতে ওঠেন তিনি। কমলা কাতরাতে থাকে, ছটফট করতে থাকে। এদিকে তার ছটফটা নিয়ে গগনেন্দ্রকে আরো বেশি করে ঊর্জা প্রদান করতে থাকে। তিনি কমলাকে মেঝের উপরে ফেলে তাকে নির্বস্ত্র করে অধিক উন্মত্ততায় তার শরীরের নেশায় মেতে ওঠে। কিন্তু আফসোস, কমলার কান্না গোঙানি গগনেন্দ্রর হিংস্রতার বিষয়ে এই বন্ধ ঘর এবং অন্ধকারাচ্ছন্ন নিশি ছাড়া কেউ টের পায় না। কারণ আজকে বাড়িতে গগনেন্দ্র স্ত্রী কিংবা বাড়ির অন্যান্য ভৃত্যরা কেউ নেই। অসহায় কমলা অবশেষে গগনেন্দ্রের কাছে হার মেনে যায়। গগনেন্দ্র যখন নিজেকে কমলার ভেতরে প্রবেশ করিয়ে তার বুকের উপরে নিজের শরীরকে ফেলে উথাল পাথাল করতে ব্যস্ত, তখন কমলার মধ্যে আর প্রতিবাদ করার শক্তি কিংবা ইচ্ছা কোনোটাই বাকি নেই। লজ্জায় ঘেন্নায় সে স্থির হয়ে শুয়ে থাকে, চেয়ে থাকে উপরের দিকে, অন্ধকারের দিকে। শুধু তার দুই চোখ দিকে নিস্তব্ধতায় গড়িয়ে পড়তে থাকে উষ্ণ নোনা জলের ফোঁটা। কয়েক মুহূর্ত কেটে যায় এভাবে। অবশেষে ক্লান্ত গগনেন্দ্র নেমে পড়ে। কমলার পাশে মেঝের উপরে ধপাস করে শুয়ে পড়েন তিনি। হাঁপাতে হাঁপাতে হাসতে থাকে। নে নে যা, ছেড়ে দিলাম তাকে, বাড়ি চলে যা। কমলা কোনো বাক্য ব্যয় না করে নিজের শাড়িটা কোনো রকমে শরীরে জড়িয়ে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু এই হাঁটা যেন তার স্বাভাবিক হাঁটা নয়। এ হাঁটা কোনো মানুষের হতেই পারে না। ঠিক যেন একটা কাঠের পুতুল হেঁটে বেরিয়ে গেল ঘরের বাইরে। গগনেন্দ্র একটু দম নিয়ে পুনরায় উঠে বসলেন নিজের আরাম কেদারের উপরে। টান দিতে লাগলেন হুকোয়। কমলার নুপুরের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে একটা সময় মিলিয়ে গেল। ঘড়িতে সকাল 10টা। রবিবার হলেও কলকাতা শহর পুরো দমে ছুটতে শুরু করেছে প্রতিদিনের মতো। তার কোনোদিনই ছুটি নেই, কিন্তু গোলকের কাছে এখনো সকাল হয়নি। সে এসি চালিয়ে কোলবালিশের ওপর পা তুলে নাক ডেকে অঘরে ঘুমোচ্ছে। ঘুমটা এতটাই গাঢ় যে ওর মাথার কাছে থাকা ফোনটা ভোর থেকে প্রায় 35 বার ভাইব্রেট করেছে, তবে সেটাও টের পায়নি। ওর ঘুমটা ভাঙল পিঠের উপর সপাটে দুটো ঘুষি খাওয়ার পর। তিরিং করে বিছানার ওপরে উঠে বসে গোলক। পিঠের যন্ত্রণায় কুঁকড়ে যায়, কিন্তু খাটের সামনে রণচণ্ডী মার্কা মুখের ভঙ্গি দেখে গোলক ঘাবড়ে যায়। একটা ঢোক গিলে পিঠের ব্যথাকে পিঠেই থাকতে দিয়ে ও বলল, এত সকালে মানে কিছু হয়েছে? কি হয়নি সেটা বলো। মানে মানেটা কিভাবে বুঝবে? ফোনটা রিসিভ করো কখনো? ও কিভাবে এবার রিসিভ করবে? ঘুমের থেকে ফুরসত মিললে তো ফোন রিসিভ করবে। আর এদিকে আমার চোখের ঘুম উড়িয়ে রেখে দিয়েছে। তুই কল করেছিস? 35 বার। গোলকের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছে। ও এতক্ষণে এমনিতেও বুঝতে পেরে গিয়েছিল কোনো একটা কেস ঘটেছে, কিন্তু এই 35 বার কল করার কথাটা শুনে গোলক এটুকু নিশ্চিত যে কেসই ঘটুক না কেন সেটা খুবই গুরুতর কোনো কেস। তুমি শান্ত হও। শান্ত হয়ে আগে এখানটায় বসো, তারপর সব শুনছি। দ্রুত খাটের ওপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁথা বালিশ সব সরিয়ে জুলির জন্য জায়গা করে দেয় গোলক। কিন্তু জুলি বসে ওভাবেই রণচণ্ডী মার্কা মুখ করে দাঁড়িয়ে থাকে।
আমার কিন্তু আবার ভয় লাগছে। এখন আর ভয় পেয়ে কি হবে? যখন ভয় পাওয়ার দরকার ছিল তখন তো হিরোগিরি দেখিয়েছিলে। জুলি আরো কিছু বলছিল হয়তো, কিন্তু গোলকের কান পর্যন্ত পৌঁছলো না। ওর কানের মধ্যে শুধু বাজতে থাকলো শেষের কথাগুলো। যখন ভয় পাওয়ার দরকার ছিল তখন তো হিরোগিরি দেখিয়েছিলে। গোলক একটা ঢোক গেলে। এতক্ষণে কিছুটা আন্দাজ করতে পারছে বিষয়টা, কিন্তু মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন ওর আন্দাজটা আজ ভুল হয়ে যায়। ভয়ে ওর গলার কাছটায় কিরকম যেটা শুকিয়ে আসে। আমি যেটা ভাবছি সেটাই কি? তুমি কি হ্যাঁ ঠিকই ভাবছো। কতবার করে বলেছিলে প্রোটেক্টরটা থাকতে রিস্ক নিয়ে লাভ নেই, কিন্তু না, উনি তো বাহাদুরি দেখাবেন। নাও বোঝো এবার। গোলক নিজের মাথার চুল খামচে ধরে ধপাস করে বিছানার উপরেই শুয়ে পড়ে। এই দৃশ্য দেখে জুলির রাগের পারদ আরো চলে যায়। সে এক লাফে গোলকের বুকের উপরে উঠে বসে ওর গলার টুটি খামচে ধরে। কি প্রবলেম হয়েছিল সেদিনকে তোর ওটাই করছে? হ্যাঁ কি প্রবলেম হয়েছিল? লাগের জন্যই তো মারছি তোকে। না তোকে আজকে আমি মেরেই ফেলবো বেয়াদব ছেলে। বল বল এবার কি করবো? বল বল শালা। ছাড়লে তবে তো বলবো। জুলি ছেড়ে দেয় গোলককে। গোলক উঠে বসে হাঁপাতে থাকে। জুলির আগত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। আরে ভাববো তো নাকি? তখন যদি ভাবতে ঢের গুণ ভালো হতো। খিঁচিয়ে ওঠে জুলি। গোলক কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ করে মুখে হাত দিয়ে বসে থাকার পর মুখটা কাচুমাচু করে আমতা আমতা করে বলে, আচ্ছা মানে ইয়ে বলছিলাম কি, ওই ইয়ে করালে হয় না? মানে ইয়ে মানে কি? গোলক একটু গলা খাকড়ি দেয়। মানে ওই ইয়ে মানে অ্যাবর্ট। মুখে বাঁধলো না? হ্যাঁ মুখে একবারের জন্য বাঁধলো না? না মানে তাছাড়া তো কোনো মানে আমার ফ্যামিলি কিরকম তা তো জানো। হ্যাঁ আর আমার ফ্যামিলি যেন খুব ভালো। চাকরি করতে কলকাতায় এসে পেট বাঁধিয়ে নিয়েছি। এই খবর শুনলে আমার ফ্যামিলি যেন আমাকে ঢাক ঢোল পিটিয়ে বরণ করতে আসবে। সেই জন্যই তো বললাম। চুপ কর তুই, একদম চুপ। তোর ঝাঁটের মুখটা আর খুলিস না। কিভাবে বাড়িতে জানাবে সেটা না ভেবে তুই না ছাড়া আজকে নিজের অকাতটা দেখিয়ে দিবি জানিস। তোর দৌড় এতটাই, এর বেশি মনোযোগ আর তোর আর নেই। আমি ভুল করেছিলাম, তোর মতো কাপুরুষকে চিনতে পারিনি। জুলি কাঁদতে থাকে। গোলক তাকে থামায় না। শূন্য দৃষ্টি নিয়ে মেঝের দিকে তাকিয়ে থাকে। ওর তো কোনো দোষ নেই, দোষ তো করেছো তুমি আর আমিও। তাহলে কেন ওকে শাস্তি পেতে হবে? কেন ওকে শাস্তি দেব? সরি। মেঝের দিকে তাকিয়ে ভাবলেশহীনভাবে কথাটা বলে গোলক। তারপর ফেরে জুলির দিকে। জুলির হাতটা নিজের হাতের মধ্যে টেনে নেয়। তারপর একটা ঢোক গিলে শান্ত স্বরে বলে, ওকে ফাইন, তুমি কি চাও বলো, সেটাই হবে। বাড়িতে জানো, এমনিতেও তো একদিন না একদিন সম্পর্কের বিষয়টা জানাতেই হতো ওদেরকে। তাই সবচেয়ে ভালো হয় এখনই জানিয়ে দাও। আচমকা গোলককে জড়িয়ে ধরে জুলি। আর ঠিক তখনই গোলকের চোখ যায় দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। বছর কয়েক আগের একটা ছবি। গোলক আর ওর সবচেয়ে কাছের বন্ধু কৌশিক একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে একটা বিশাল বড় বাড়ি। দিন চারেক ছিল ওরা ওখানে। গোলকের এখনো মনে পড়ে আভিজাত্যে মোড়া সেই বিশাল বাড়িটার কথা। সেই বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচেতে ছড়িয়ে রয়েছে কত না জানা গল্প, ইতিহাস। কান পাতলে সেসব অনায়াসে শুনতে পাওয়া যায় না। সেই ইতিহাস যেন নিজের মধ্যে লুকিয়ে রাখতে চায় বাড়িটি। সেই ইতিহাস, সেই গল্প সবার জন্য নয়, তা ওই বাড়ির একান্ত আপন। আর নিজের মধ্যে লুকিয়ে রাখার ব্যাপারটা মনে পড়লে
গোলকের মনে পড়ে বাড়ির পিছনের ওই মস্ত বড় কুমোটার কথা। কি বিশাল সেই কুয়ো! ভেতরের দিকে তাকালে জল চোখে পড়ে না, চোখে পড়ে তো শুধুই নিকষ কালো অন্ধকার। কুয়োটা কতটা গভীর তা আন্দাজ করা খুব কঠিন। ওই কুয়োটাও যেন অনেক কিছু গোপন করে রেখেছে নিজের গভীরতার ভেতরে, যা হয়তো কখনোই উদ্ঘাটন করতে পারবে না তার মতন কোনো বাইরের লোক। কলকাতা ফেরার সময় বাড়িটার স্মৃতিস্বরূপ এই ছবিটা তুলেছিল ওরা। বাড়িটা অবশ্য অন্যের নয়, কৌশিকদের পিতৃপুরুষের বানানো, যদিও অনেক বছর ধরে এই বাড়িটা ফাঁকা পড়ে আছে। দু একজন কেয়ারটেকার আর এই বাগান পরিচর্যা করার জন্য মালি ছাড়া আর তেমন কেউ থাকে না ওখানে। আজকের মতো সূর্য নিজের দোকানপাট গুটিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। আর মিনিট খানেকের মধ্যে হয়তো সন্ধ্যা নামবে। ইতিমধ্যে পাখিদের দল গাছে গাছে নিজেদের বাসায় ফিরতে শুরু করেছে। পায়চারি কাটতে কাটতে সেসবই উপভোগ করছিল গোলক। কিন্তু ঠিক সেই সময় ওর চোখে পড়ে একটা কুয়ো, বেশ পুরনো। ওর কোমরের সামান্য উচ্চতা অবধি কুয়োর দেওয়াল তোলা রয়েছে। আগে হয়তো এই কুয়ো থেকে জল তোলা হতো, কিন্তু আজকাল গ্রামগঞ্জেও এই সমস্ত কুয়ো দেখতে পাওয়া যায় না। আর গোলক তো সাউথ কলকাতার ছেলে, তাই সিনেমা ছাড়া এই রকম কোনো জিনিস যে সে আগে কখনো চাক্ষুষ দেখেছে সেটা ভাবাও বোকামি। তাই আজকে যখন প্রথমবার এইরকম একটা কুয়োর চোখে পড়েছে, সেটা আরো কাছ থেকে দেখবার লোভ সামলাতে পারল না গোলক। ও এগিয়ে গেল সামনের দিকে। এদিকটা বাড়ির পিছন দিক হওয়ার দরুন ঠিকঠাক পরিচর্যার অভাবে এবং বর্তমানে বর্ষাকাল হওয়ার দরুন ছোটখাটো ঝোপঝাড়, ঘন ঘাস, আগাছায় ভর্তি। তার উপরে দিনের এইরকম একটা সময়ে যখন আলোটা ধীরে ধীরে কমে আসছে, এইসব জায়গায় আসাটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। গোলক সেসব জানা সত্ত্বেও কুয়োর দিকে এগিয়ে গেল। কুয়োর চারিদিকটা শ্যাওলায় ভর্তি এবং বেশ স্যাঁতস্যাঁতেও বটে। অতি সাবধানে কুয়োর সামনে এসে দেওয়ালটায় হাত দিয়ে দাঁড়ালো গোলক। কুয়োর দেওয়ালটাতেও শ্যাওলায় বোঝাই হয়ে আছে, তবুও কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উঁকি মারল কুয়োর ভেতরে। আর উঁকি মারতে গোলক অবাক হয়ে গেল। সে যেমনটা ভেবেছিল কুয়োর ভেতরটা একদম তার বিপরীত। গোলক ভেবেছিল কুয়োর ভেতরে হয়তো জল থই থই করবে, কিংবা যদি জল শুকিয়ে গিয়ে থাকে তাহলে হয়তো আগাছার জঙ্গল দেখতে পাবে। কিন্তু এ কি, কুয়োর ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার, যেই অন্ধকারের কোনো শেষ নেই। কুয়োটা যেন পাতাল ফুঁড়ে নরকের দ্বার অবধি পৌঁছে গেছে, আর এই অন্ধকার যেন নরকের সে দ্বার থেকে উঠে আসছে। গোলকের পা এখন সামান্য ফসকে গেলেই সেই অন্ধকারের অতল গভীরে তলিয়ে যাবে সে, আর কেউ হয়তো কোনো দিন খুঁজে পাবে না তাকে। পৃথিবীর মধ্যে থেকে জাস্ট হারিয়ে যাবে একটা ছেলে। মাথাটা কিরকম যেন বন বন করে ঘুরে যায় গোলকের। ও বুঝতে পারে এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক নয়। গোলক কুয়োর ভেতর থেকে দৃষ্টি সরিয়ে একবার বাইরের দিকে তাকালো। ও দেখল চারিদিকে অন্ধকার গাঢ় হতে শুরু করেছে, যেন এই কুয়োটা থেকেই অন্ধকারের সৃষ্টি হচ্ছে এবং ধীরে ধীরে অন্ধকারটা ছড়িয়ে পড়ছে চারিদিকে, গোটা পৃথিবীতে। গোলক কুয়োর দেওয়ালটা ছেড়ে পিছন দিকে ফিরে ঘরের দিকে হাঁটতে শুরু করবে, ঠিক এমন সময় ও শুনতে পেল একটা আওয়াজ, মৃদু একটা আওয়াজ, একটা কান্নার আওয়াজ। আরো ভালোভাবে বললে একটা নারী কণ্ঠের কান্নার আওয়াজ। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। না, কাছে নয়, আওয়াজটা আসছে দূর থেকে, অনেক অনেক দূর থেকে, ঠিক যেন পাতালের মধ্যে থেকে। কুয়োর মধ্যে থেকেই কি? চিন্তাটা মাথায় আসতেই গোলকের শিরদাঁড়াটা সামান্য কেঁপে উঠল।
কুয়োর মধ্যে থেকে আওয়াজ কিভাবে আসতে পারে? তাহলে কি ওর মধ্যে কেউ পড়ে গেছে? আবারও কুয়োর মধ্যে উকি মারল গোলক। আবারও সেই অন্ধকার ছাড়া আর কিচ্ছু চোখে পড়ল না। কিন্তু কান্নার আওয়াজটা এখনো আসছে। আর এখন গোলক নিশ্চিত যে আওয়াজটা কুয়োর মধ্যে থেকেই আসছে। শুনতে পাচ্ছেন? আপনি কুয়োর ভেতরে কি করছেন? আপনি কি ভেতরে পড়ে গেছেন কোনোভাবে? আপনার চোট লাগেনি তো? এই গোলক, কি করছিস ওদিকে? জায়গাটা কতটা রিস্কি জানিস? আয় এদিকে আয়। গোলক পিছনে ঘুরে দেখল কৌশিক দাঁড়িয়ে আছে। আধো অন্ধকারের মধ্যে তাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই কুয়োর মধ্যে একজন পড়ে গেছে রে, কাঁদছে। বলিস কি? কৌশিক ঝোপঝাড় ডিঙিয়ে ছুটে যায় কুয়োর কাছে। ফোনের টর্চ জ্বালিয়ে উঁকি মারে অন্ধকারের ভিতরে, কিন্তু তবুও কিচ্ছু চোখে পড়ে না তার। কান্নাটাও থেমে গেছে। কই রে, কোনো মহিলা কিংবা তার কান্না কই? কিছুই তো চোখে পড়ছে না। এতক্ষণ কাঁদছিল, আর আমি আসতেই থেমে গেল, তাই না? আরে ভাই বিশ্বাস কর। ঠিক আছে ঠিক আছে, চল চল এবার চল। কিন্তু গোলকের কথা শেষ করতে না দিয়েই ওর কবজি ধরে টানতে টানতে ঘরের দিকে এগিয়ে যায় কৌশিক। গোলক একবার ফিরে তাকায় কুয়োর দিকে, তারপর কৌশিকের সঙ্গে হাঁটতে থাকে। কিছু তো বলো। গোলকের ভাবনায় ছেদ পড়ল জুলির ডাকে। হ্যাঁ, বাড়িতে জানাবে না? হঠাৎ গোলকের ফোনটা বেজে ওঠে। জুলির বাঁধন ছাড়িয়ে গোলক নিজের ফোনটা হাতে তুলে নেয়। দেখে কৌশিক ফোন করছে। এতক্ষণ তার কথাই তো ভাবছিল গোলক। জুলি, ইটস ইম্পর্টেন্ট কল, 5 মিনিট। জুলি বাধা দেয়। ফোনটা হাতে নিয়ে খাট ছেড়ে ব্যালকনির দিকে এসে দাঁড়ায় গোলক। তারপর ফোনটা রিসিভ করে। বল। শোন, কালকে ভোর ভোর বেরিয়ে পড়িস। আমি সন্তোষ কাকাকে সব কিছু জানিয়ে রেখেছি, কোনো অসুবিধা হবে না। গোলকের মনে পড়ল, তাই তো আগামীকালই তো ওর যাওয়ার কথা, কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে ও জুলিকে একা রেখে কিভাবে যেতে পারে? কিন্তু কৌশিককে বারণ করলেও যে চলবে না, অনেকগুলো টাকার বিষয় রয়েছে। তবে টাকা কি জুলির থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আর শোন, ওই বাড়ির যা যা কাগজপত্র রয়েছে আমি সন্ধ্যায় কাউকে একটা দিয়ে তোর ফ্ল্যাটে পাঠিয়ে দেবো। সন্ধ্যায় কোথাও যাস না কিন্তু, নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। শোনাম, বলছিলাম যে গোলক বলতে চাইছিল যে ওর যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে, কিন্তু নিজের পুরো কথাটা আর শেষ করতে পারে না। মাঝপথেই থেমে যায়। আসলে জুলি, গোলক আবারও কিছু বলতে পারে না। আচ্ছা, বুঝে গেছি। জুলিকে সঙ্গে নিয়ে যেতে চাস, তাই তো? একটা যা না, সমস্যা কোথায়? না মানে সেটা বলতে চাইনি। তাহলে কি? টাকা পয়সা? আরে তুই আমার ভাই হোস, তাছাড়া এত কিছু করেছিস আমার জন্য, আর আমি তোর অসময়ে পাশে দাঁড়াতে পারবো না? চাকরি হারিয়ে বসে আছিস, আমি বুঝি তোর কতটা খারাপ সময় যাচ্ছে। আচ্ছা শোন, 20% বলেছিলাম তো, বাদ দে, তুই 25% রাখ। না মানে কোনো মানে নয়, তুই 25% নিচ্ছিস এবং কালকে ভোরে জুলিকে নিয়ে রওনা দিচ্ছিস। বাস, এটাই ফাইনাল। চল রাখছি, বাই। কৌশিক ওপাশ থেকে ফোনটা কেটে দেয়। গোলক ফোন হাতে দাঁড়িয়ে থাকে। কি বলবে ও এখন জুলিকে? কিভাবে কনভিন্স করবে? ঘরে এসে দেখে জুলি এখনো ওভাবেই বসে রয়েছে এক জায়গাতে। কৌশিক এগিয়ে যায় সামনের দিকে, হাঁটু গেড়ে বসে জুলির পায়ের কাছে। জুলির একটা হাত ওর নিজের হাতের মধ্যে নিয়ে বলে, কালকে ভোরে আমরা বেরোচ্ছি। জুলির ভুরু দুটো কুঁচকে যায়। কোথায়? গোলক কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ধরে নাও 1 সপ্তাহের জন্য ঘুরতে। জুলি নিজের হাতটা ছাড়িয়ে নেয় গোলকের হাতের মধ্যে থেকে। ওর চোখে রাগ, ঘৃণা সব একসঙ্গে লক্ষ্য করে গোলক। এখন ঘোরার সময়?
শুধু ঘোরা নয়, মানে? অনেক বড় ঘটনা চলে, সেখানে গিয়ে বলবো। আর বাড়িতে জানানোর বিষয়টা? গোলক একটা বড় করে শ্বাস নেয়, ফিরে এসে জানাবো চলে। তখন আর ওদের মতামতের প্রয়োজন থাকবে না আমাদের। কি বলছো এসব? কিচ্ছু মাথায় ঢুকছে না আমার, কিচ্ছু না। গোলক আবার জুলির হাতটা শক্ত করে ধরে। বিশ্বাস করো আমার? করি, কিন্তু কতক্ষণ করতে পারবো জানি না। বেশি না, আর একটি বারের জন্য আমার উপরে বিশ্বাস রাখো জুলি। কথা দিচ্ছি, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। তুমি, আমি এবং আমাদের পরিবারের নতুন সদস্য সবাই খুব হ্যাপি থাকবে। জাস্ট আর একটি বারের জন্য আমার উপর বিশ্বাস রাখো। কালকে চলো আমার সঙ্গে। জলি কোনো উত্তর দেয় না। যাবে? আরে ধুর, তো সত্যি মনে হয় কুয়োর মধ্যে কেউ কাঁদছিল? সত্যি মিথ্যা জানি না, কিন্তু আমার মনে হয়েছিল। কুয়া নিয়ে কি বাত হচ্ছে বাবুজি? 2 কাপ চা এবং গরম গরম সিঙ্গারা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো সন্তোষ। আরে বাদ দাও তো সন্তোষ কাকা, বলছে নাকি কুয়োর মধ্যে কেউ কাঁদছিল। এটা কোনো সম্ভব? তুমি বলো। কৌশিক হাসলো ঠিকই, কিন্তু সন্তোষের ঠোঁটে হাসি ফুটল না। উল্টে তার মুখটা কেমন যেন শুকিয়ে কালো হয়ে গেল মুহূর্তের মধ্যে। চা আর সিঙ্গারাটা টেবিলের উপরে নামিয়ে রেখে এসে চাইল গোলকের দিকে। আরে বাস, একদম গরম গরম সিঙ্গারা। এতক্ষণ এটাই মিস করছিলাম গো সন্তোষ কাকা। কৌশিক চুপ করে একটা সিঙ্গারা হাতে তুলে নেয়, কিন্তু সন্তোষ কোনো উত্তর দেয় না। সে ওভাবেই তাকিয়ে থাকে গোলকের দিকে। বাবুজি, আপনি क्या सच में रोने की आवाज सुनेছেন? সত্যি কিনা জানি না, তবে প্রথমে মনে হয়েছিল সত্যি, কিন্তু কৌশিক আসতে আর আওয়াজটা পাইনি। ওসব কিচ্ছু না, সব মনের ভুল। তাই হবে হয়তো। সন্তোষ দুদিকে মাথা দোলায়। ये बहम ना है, असली बात আছে। वो सच में रोती है बाबूजी, लेकिन सब लोग सुन नहीं पाते। মানে কুয়োর ভেতরে কে কাঁদে? है एक लड़की। কুয়োর ভেতরে? সে বেঁচে থাকে কিভাবে ওখানে? किसने बोला कि वो जिंदा है? হ্যাঁ, এইবার তুমিও এর মধ্যে ভুতিয়া গল্প অ্যাড করো। সত্যি সন্তোষ কাকা, তুমি পারো বটে। যাও যাও, অনেক হয়েছে, রাতের খাবার তৈরি করো। উফ। কিন্তু বাবুজি, আমি... ছাড়ো না সন্তোষ কাকা, অনেক হয়েছে, এবার ছাড়ো প্লিজ, আর ভাল লাগছে না। আরে তুই এবার বসে থাকলি কেন বে? প্লেট থেকে সিঙ্গারাগুলো মুখে তুলে চালান করতে শুরু কর, নইলে দেখবি কুয়োর ভূত ওই ভূত থেকে বেরিয়ে সব রাফা চাট করে দিয়েছে। দীর্ঘ 5 ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে গোলকের গাড়িটা এসে থামল কৌশিকের পূর্বপুরুষদের নির্মিত সেই বিশাল বাড়িটার সামনে। জুলি, এই জুলি, আরে উঠে পড়ো, চলে এসেছি। গোলকের ডাকে ঘুম ভাঙল জুলির। সে হাই তুলতে তুলতে তাকালো জানলার বাইরে, আর তাকাতেই ওর চোখ দুটো ছানা মরা হয়ে গেল। কেউ হিলা ডালা না? এটা তো সেই বাড়িটা, ওই যে তোমার ঘরে ছবি যেটা টাঙানো আছে। হ্যাঁ, কৌশিকদের পূর্বপুরুষদের বানানো। ওয়াও, ইটস বিউটিফুল। 2 বার হর্ন বাজাতে 50 ঊর্ধ্ব সন্তোষ এসে দরজাটা খুলে দিল। কৌশিক সন্তোষকে আগে থেকেই সবটা জানিয়ে রেখেছিল। যেহেতু নিজে এখানে উপস্থিত নেই, তাই সবটাই সন্তোষকে সামলাতে হবে। आइए बाबूजी, आइए, गाड़ी को इस तरफ लेके रखिए, आइए। সন্তোষের দেখানো জায়গায় গোলক গাড়িটা নিয়ে গিয়ে রাখল, তারপর বাইরে বেরিয়ে আসলো। সন্তোষ একগাল হেসে বলল, आइए बाबूजी, आइए। আপনাদের রাস্তায় में कोई समस्या হয়নি তো? না না, আমাদের কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তুমি তো সেই সন্তোষ কাকা? হ্যাঁ বাবুজি, আমি সন্তোষ আছি। আপনি মনে রেখেছেন তাহলে? তোমার হাতের ওই দেশি মুরগির ঝোল যে খাবে, তার কাছে তুমি চিরস্মরণীয় হয়েই থাকবে। কি যে বানাও না, দারুণ। हाँ हाँ,
वो हमारा बाप ठाकुरदा का रेसिपি আছে, जो खाई वही बोले लाजवाब। আজকেও वही রান্না করেছি আমি বাবুজি। আপনারা একটু ফ্রেশ হয়ে নেন, उसके बाद खाने का बंदोबस्त করছি আমি। আপনাদের থাকার बंदोबस्त করেছি ऊपरी माले में। मैडम जी और आपका सामान मुझे दे दीजिए। আরে না না ঠিক আছে, আমি নিয়ে যেতে পারবো। না না ম্যাডাম জি, তা হয় না। আমি সন্তোষ আছি, আমি এই বাড়ির সব কুছ করি, এখন থেকে আদাত করে নিন। दीजिए दीजिए वो बैग मुझे दीजिए बाबूजी और कुछ। ট্রলি ব্যাগটা ভীষণ ভারী, আর এই 50 ঊর্ধ্ব হারে এই ভারী জিনিস নিয়ে যাওয়াটা চারটিখানি কথা নয়। এখান থেকেই তো না হয় টেনে নিয়ে যাবে, কিন্তু সিঁড়ি থেকে তো চাগিয়ে তুলতে হবে। বিষয়টা ভেবে গোলক একটু ইতস্তত করলো ঠিকই, কিন্তু তারপর ভাবলো ইতস্তত করে লাভ নেই, সন্তোষ ওর বারণ শুনবে না। তাই শেষমেশ বলল, আছে গাড়ির ভেতরে, দাঁড়াও বার করে দিচ্ছি। গাড়ি থেকে ব্যাগটা বার করে দিল গোলক। সন্তোষ কাঁধে জুলির ব্যাগ এবং এক হাতে বড় ট্রলি ব্যাগটা টানতে টানতে এগিয়ে গেল সামনের দিকে। গোলক আর জুলিও তার পিছু নিল। ফুলের বাগানের মধ্যে দিয়ে অনেকটা পথ আসার পরে ওরা প্রবেশ করল এই পুরনো দিনের বিশাল বাড়িটার দালানে। তবে বলাই বা হলো, বাড়িটা পুরনো হতে পারে, কিন্তু কোনো দেয়াল থেকে ইট চুন বালি খসে পড়ছে না, রঙও কোথাও নষ্ট হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা চারিদিক ঝাঁ চকচকে পরিষ্কার। বাড়িটা যে অত্যাধিক যত্নে রাখা হয় তা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই। জুলি চারিদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। কোনো কালেই ইতিহাসের ছাত্রী না হলেও ওর এই ধরনের বাড়ির উপরে প্রচণ্ড পরিমাণে আগ্রহ। দালানের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে উপরে। সেই সিঁড়ি বেয়ে ওরা উঠে আসলো। ওপরে মোট 4টে ঘর, তবে শুধুমাত্র একটা ঘর বাদে সবই তালাবন্ধ। সেই একটা ঘরের মধ্যে ঢুকে ব্যাগ দুটো রাখলো সন্তোষ। জুলি আর গোলক তার পিছন পিছন ঘরে প্রবেশ করে। ঘরখানা শহরতলির প্রত্যেকটা রাস্তায় অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্ল্যাটগুলোর দুটো ঘরের সমান। মস্ত বড় ঘরটার একদম মাঝখানে বিরাট সাইজের একটা পালঙ্ক, ওপরে সাদা ধপধপে চাদর বাঁধা। সেই পালঙ্কের উপরে ধপাস করে বসে পড়ল জুলি। তারপর তাকালো সন্তোষের দিকে। আচ্ছা সন্তোষ কাকা, বাকি ঘরগুলো বন্ধ কেন? असल में सब कमरा साफ सुथरा करा बहुत मुश्किल আছে ম্যাডাম জি। তাই हफ्ते में एक बार করে লোক ডেকে বাড়ির প্রত্যেকটা ঘর साफ सुथरा করে আবার তালা লাগিয়ে রাখা হয়। वहाँ से तो इस कमरे को भी ताला লাগিয়ে রাখা হয়, लेकिन आप लोग আসছেন শুনে খোলা হয়েছে। গোলক ঘাড় দোলায়। জুলি কোনো উত্তর না দিয়ে পালঙ্কের উপরে নিজের শরীরটা ধপাস করে ছেড়ে দেয়। आप लोग फ्रेश हो लीजिए, हम खाने का बंदोबस्त করছি। সন্তোষ তার হাসি মাখা মুখ নিয়ে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে যায়। গোলক একবার ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নেয়, তারপর জুলির পাশে গিয়ে সেও শুয়ে পড়ে। সিলিংয়ের দিকে তাকিয়ে জুলি মৃদু স্বরে বলল, এইবার বলো তো। গোলক এতক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়েছিল, কিন্তু এইবার জুলির দিকে পাশ ফিরে শুল। কোন বিষয়? এখানে হঠাৎ করে কেন নিয়ে আসলে? বাড়িটা বিক্রি করতে হবে। জুলির ভুরু দুটো কুঁচকে যায়। সেও এবার সিলিংয়ের দিক থেকে চোখ সরিয়ে গোলকের দিকে ফেরে। এইরকম একটা বাড়ি তোমার বন্ধু বিক্রি করতে চায়? সে কি পাগল নাকি মাতাল? আর তাছাড়া সে বিক্রি করতে চায় সেটা তার ব্যাপার, তো তাতে আর তোমার আর আমার কি? তুমি এখানে হঠাৎ করে আমায় নিয়ে আসতে গেলে কেন? গোলক হাসে। এই পৃথিবীতে সব কিছুর মূলে ওই একটাই জিনিস রয়েছে জুলি, আর সেটা হলো টাকা। টাকা কার না দরকার? ভিখারিদেরও টাকার দরকার, আর যারা প্রচণ্ড বড় লোক, কাছে টাকা রাখার জায়গা নেই, তারাও টাকার পিছনেই ছুটছে। এ বিষয়টাও সেরকম। আমাকে ওই ভিখারি আর কৌশিককে বড় লোকের জায়গায় ইমাজিন করো, ব্যাস বুঝে যাবে। একজন প্রবাসী বাঙালি এরকম একটা বাড়ি খুঁজছে। ওনার বাজেট কত জানো? প্রায় 150 কোটি টাকা। ঠিকই শুনেছ। ভদ্রলোক কৌশিককে জানিয়েছিলেন এইরকম একটা বাড়ির খোঁজ থাকলে বলতে।
নিজের বাজেটটাও বলেছিলেন। আর ব্যাস 2-2-4। এমনিতেও কৌশিকের ফ্যামিলিতে আর কেউ নেই, ও একা। তাছাড়া সে এখানে থাকেও না, ভবিষ্যতে থাকার ইচ্ছাও নেই। গ্রাম্য পরিবেশ তার পোষায় না, উল্টে এত বড় বাড়ির মেনটেন্যান্স কষ্ট রয়েছে, যেটা কৌশিক নিজের কাঁধের বোঝা বলে মনে করে। ফলে এই বাড়ির মায়া কাটিয়ে ওঠার জন্য ওকে দুবার ভাবতে হয়। 150 কোটি হয়তো পাবে না, তবে সে 50 কোটি পেলেও খুশি। কিন্তু তাতে তোমার কি? তোমার এখানে আসতে হলো কেন, তা আবার আমাকে সঙ্গে নিয়ে? আছে, কারণ তো আছে। কি কারণ? সে ভদ্রলোক এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন আসবে এই বাড়িটা দেখতে, কিন্তু কৌশিকের এখানে বসে থাকার সময় নেই, কিনা বলতে পারো সময় থাকলেও সে আসে না। সে ভদ্রলোকের কাছে নিজেকে এক্সট্রা বিজি দেখাতে চাইছে। তো সেই জন্যই আমার এখানে আসা। আমার দায়িত্ব সেই ভদ্রলোককে গোটা বাড়িটা ভালোভাবে ঘুরিয়ে দেখানো এবং এই বাড়িটা কেনার জন্য তাকে কনভিন্স করানো। আর যদি সে কনভিন্স হয়ে যায়, তাহলে যেই অ্যামাউন্ট দিয়ে এই বাড়িটা বিক্রি হবে তার 25% আমার। 25%? 25%। অ্যামাউন্টটা জাস্ট একবার ভাব। যদি ওই ভদ্রলোক কনভিন্স হয়ে যায়, তাহলে আর কখনো পিছনে ঘুরে তাকাতে হবে না। চাকরি থেকে বের করা হয়েছিল আমার, প্রথমে কষ্ট হয়েছিল, কিন্তু এখন ভাবছি ঠিকই হয়েছে, কারণ ওই চাকরি করে এত টাকা আমি সারা জীবনেও কামাতে পারতাম না। আর পড়ে রইলে তোমাকে এখানে নিয়ে আসার কথা। কারণটা খুব সোজা, তুমি এইরকম বাড়ি খুব পছন্দ করো, তাই একটা সপ্তাহ এখানে থাকলে তোমার মনটাও ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা, আমি তোমায় ওখানে একা রেখে আসতে পারতাম না এইরকম একটা পরিস্থিতিতে। আমার চিন্তা হতো, তার চেয়ে ভালো এক সপ্তাহ এখানে একসময় কাটানো। দেশি খাবি? এই কিছুক্ষণ আগেই তো দেশি খেলাম। আরে ধ্যাত, মুরগির কথা বলছে। তাহলে চুল্লু খাবি? রাত 12টা বেজে পার হয়ে গেছে, আর এই অজপাড়া গায়ে সবাই সন্ধ্যের মধ্যে ঘুমিয়ে পড়ে। কোত্থেকে জোগাড় করবি? তুই খাবি কিনা সেটা বল। আগে কখনো দেশি খাইনি, সহ্য করতে পারবো তো? আরে পারবি, সব পারবি। দেখা ঘরে খাটের তলায় রেখেছি। সন্তোষ কাকা নাকি রেগুলার রাতের বেলা খায়, মুখে দিয়ে আনিয়ে নিয়েছি। যা তাড়াতাড়ি যা। কৌশিক উঠে দ্রুত সিঁড়ির দিকে পা বাড়ায়। গোলক ছাদে বসে থাকে একা একা। ঠান্ডা ফুরফুরে বাতাসে ওর চোখের পাতা জড়িয়ে আসতে থাকে, তবুও কোনো রকম সে তাকিয়ে থাকে, অপেক্ষা করতে থাকে কৌশিকের। কিন্তু ঠিক তখনই ওর কানে আসে একটা শব্দ। এইরকম শব্দ সে আগেও শুনেছে, অনেকবার শুনেছে, কিন্তু ঘুম ঘোরের মধ্যে শব্দটা যে কিসে সেটা ঠাউর করতে কষ্ট হয় গোলকে। আরো ভালো করে কান পেতে শোনার চেষ্টা করে সে। এইবার সে বুঝতে পারে শব্দটা আসলে কিসের। শব্দটা হলো নূপুরের, এবং সেই শব্দ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরের দিকেই উঠে আসছে। কিন্তু এই বাড়িতে নূপুর পরে তো কাউকে দেখেনি বলুক, কাকেই বা দেখবে? কোনো মহিলাই তো নেই এই এত বড় বাড়িটাতে। সবকিছুই সামলায় সন্তোষ কাকা, যাকে সাহায্য করার জন্য 2-4 জন মানুষ রয়েছে ঠিকই, তবে তারাও পুরুষ, মহিলা তো নয়। আর তারা সন্ধ্যার পরে আর থাকে না এই বাড়িতে। তাহলে কি ওর ঘুম পাচ্ছে বলে এসব ভুলভাল শুনছে? না, ওই তো শব্দটা এখনো হচ্ছে। এটা ওর কানের ভুল হতেই পারে না। গোলক উঠে দাঁড়ায়, কিন্তু সিঁড়ির দিকে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে এসে বুঝতে পারল নূপুর পরিহিতা নারী এইবার ওপরের দিকে ওঠা বাদ দিয়ে নিচের দিকে নামতে শুরু করেছে, তাও আবার দ্রুত গতিতে। গোলক নিজেও দৌড় লাগায় নিচের দিকে, কিন্তু নিচে পৌঁছতে এসে শুনতে পায় শব্দটা এইবার দালানের দিক থেকে আসছে। সেদিকেই পা বাড়ায় গোলক, আর ঠিক তখনই পিছন থেকে ওর কবজিটা ধরে কেউ যেন টান দেয়। কিরে, কোথায় যাচ্ছিস? শব্দটা শুনিস? কিসের শব্দ? নূপুরের। কখনো মেয়েদের কান্না, কখনো নূপুর। আরে ভাই, চুল্লু না খেয়েই তো দেখছি তোর নেশা চলে গেছে। আরে খাওয়ার পর কি হবে ভাবতো? আরে ধ্যান, এই বাড়িতে একটা মেয়ের চুলও খুঁজে পাবি না তুই। কৌশিক গোলকের কবজি ধরে টানতে টানতে ওপরের দিকে নিয়ে যায়। গোলক কি বলবে বুঝতে পারে না,
সে বারবার তাকাতে থাকে নিচের দিকে, কিন্তু না, কৌশিকের কথা মতো মেয়েদের একটা চুল অবধি চোখে পড়ে না তার। জুলি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। এটা সে কোথায় এসে গেছে? কিভাবেই বা আসলো? কখন আসলো? রাতই বা হলো কখন? ফেরার পথ কোথায়? কিভাবেই বা ফিরবে সে? কারণ চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং ঘন কুয়াশার চাদরে ঢাকা। 3 হাত দূরের বস্তুও দৃশ্যমান নয়, কিন্তু অনবরত কানে আসছে তীব্র ঝিঝি পোকার ডাক। পায়ের নিচে রয়েছে বেশ বড় বড় ঘাস, অর্থাৎ এটুকু তো নিশ্চিত যে এখন সে কোনো ঘরের মধ্যে নেই। এটা হয় কোনো মাঠ, আর নয়তো জঙ্গল। কিন্তু এই রকম একটা জায়গায় তাকে নিয়ে আসলো কে? গোলকই বা কোথায়? গলাটাই বা শুকিয়ে আসলো জুলির। গোলক কি তার আশেপাশেই আছে? সেও কি জুলির মতো এই অন্ধকারের চাদরের নিচে আটকা পড়ে গেছে? গোলক, গোলক, শুনতে পাচ্ছ? কাঁপা কাঁপা পায়ে সামনের দিকে কিছুটা এগোয় জুলি। গোলক, তুমি কি আশেপাশে আছো? গোলক। হঠাৎ তার পিছনে একটা নুপুরের শব্দ পাওয়া যায়, অর্থাৎ কেউ একজন তার পিছন থেকে তার উল্টো দিকে হেঁটে চলেছে। জুলি যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। যাক, সে তার মানে এখানে একা নেয়। সে দ্রুত পিছনে ফিরে, কিন্তু ঘন কুয়াশা এবং অন্ধকারের জন্য কাউকে দেখতে পেল না। তবে নুপুরের শব্দ এখনো শোনা যাচ্ছে। জুলি হাঁক ছাড়ল। শুনছেন? আপনাকে বলছি, মানে যিনি নুপুর পরে আছেন, প্লিজ একটু দাঁড়ান না। আমি না এই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আমি এখান থেকে বেরোতে একটু সাহায্য করুন না প্লিজ। নুপুরের শব্দটা কয়েক সেকেন্ড থামল, কিন্তু তারপর আবার এগোতে শুরু করলো সামনের দিকে। জুলি বুঝতে পারল এই সুযোগ হাতছাড়া করলে ঠিক হবে না। সেই শব্দটা অনুসরণ করে হাঁটতে আরম্ভ করলো সে। থ্যাংক ইউ আমাকে পথ চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি কি আমায় বলতে পারবেন এখন আমরা কোথায় আছি? কিন্তু এইবারেও সামনে থেকে কোনো উত্তর আসলো না। উল্টে নুপুরের শব্দটা বন্ধ হয়ে গেল। জুলি তবুও আরও কিছুটা এগিয়ে গেল সামনের দিকে। আপনি থেমে গেলেন যে? কথাটা বলার সঙ্গে সঙ্গে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং কুয়াশার ঘন চাদরটা মুহূর্তের মধ্যেই পাতলা হয়ে গেল। কিন্তু পাতলা হওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে জুলির যেটা চোখে পড়ল, সেটা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। তার থেকে হাত পাঁচেক দূরে তার বুকের উচ্চতা বিশিষ্ট একটা শ্যাওলা ধরা দেওয়াল, কুয়োর দেওয়াল। কিন্তু ভয়ের বিষয় সেটা নয়। ভয়ের বিষয়টা হলো সেই শ্যাওলা মাখানো বিপজ্জনক দেওয়ালটার উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। বয়স খুব বেশি হবে, খুব জোর 18 কিংবা 19। পরনে একটা শাড়ি এবং পায়ে নুপুর। জুলির বুঝতে বাকি রইল না এই মেয়েটি এতক্ষণ হাঁটছিল ওর সামনে, আর এটাও বুঝল যে এখন সে ঠিক কি করতে চলেছে। কি করছো তুমি? এটা এটা করো না প্লিজ। নেমে এসো, নেমে এসো বলছি। জুলি দ্রুত এগিয়ে যায় সামনের দিকে, কিন্তু মেয়েটির সেসব দিকে যেন খেয়ালই নেই। সে যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। আশেপাশে কি হচ্ছে, তাকে কেউ ডাকছে কিনা, এসব সে জানি না। সে মাথা নিচু করে একভাবে তাকিয়ে আছে কুয়োর গভীরতার দিকে। এই ঝাঁপ দেবে না, দাঁড়াও, আমি আসছি, আমি আসছি, দাঁড়াও। নিচেও প্রচণ্ড শ্যাওলা, তাই দ্রুত যাওয়ার কোনো উপায় নেই। তবু জুলি কোনো রকমে কুয়োর দেওয়ালটার পাশে গিয়ে পৌঁছয়। সে বুঝতে পারে আর দেরি করা উচিত নয়। যখন তখন মেয়েটি ঝাঁপ দিতে পারে। এক্ষুনি মেয়েটাকে টেনে নেওয়া উচিত। হাঁপাতে হাঁপাতে মেয়েটির দিকে দ্রুত হাত বাড়ায় জুলি, কিন্তু জুলির হাত তার শরীর অবধি পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে ঘটে যায় ঘটনাটা। মেয়েটি ঝাঁপ দিয়ে দেয় কুয়োর মধ্যে। এই ঘটনার আকস্মিকতায় জুলি ভয়ে চিৎকার করে ওঠে। হাঁপাতে হাঁপাতে বিছানার উপরে উঠে বসে জুলি। চারিদিকে একবার তাকিয়ে দেখে নেয়, না, সে কোনো কুয়োর সামনে দাঁড়িয়ে নেই। এখন রাতও নামেনি। সে ওই বিশাল ঘরটার বিশাল পালঙ্কের উপরে বসে আছে। এই বাড়িটায় পৌঁছে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল জুলি।
তাই ফ্রেশ হয়ে সন্তোষের রান্না করা দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত পেটে পড়তে চোখের পাতায় ঘুম নেমে এসেছে। আর অঘরে ঘুমানোর ফলস্বরূপ ওই স্বপ্নটা দেখেছে সে। জুলি দেখল শেষ বিকালের কমলা আলো করিবর্গার জানলা দিয়ে পালঙ্কের একটা পায়াকে চুম্বন করার যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। ঠিক জানি বয়স সন্ধিকালের নতুন প্রেমিক যুগল টিউশন ব্যাচ থেকে বেরিয়ে একে অপরের হাত ধরাধরি করে বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে প্রথম চুম্বনের স্বাদ নিতে চাইছে, কিন্তু কেউ দেখে ফেলার ভয়ে সেই স্বাদ আর নেওয়া হচ্ছে না। কিন্তু এদিকে ক্রমশ দুজনের বাড়িও এগিয়ে আসছে। জুলি দেখল গোলক ঘরে নেই। সে খাট থেকে নেমে জানলাটার কাছে এসে দাঁড়ালো, তাকালো বাইরের দিকে। বাড়ির এদিকটায়ও প্রায় 20 জমি এই বাড়ির আওতায় পড়ে। সেই চৌহদ্দির পর থেকে দূর দূর অবধি শুধুই জঙ্গল আর ক্ষেত ছাড়া অন্য কিছুই চোখে পড়ে না। ওদিকে তাকিয়ে থাকতে থাকতে জুলির বারবার মনে পড়ে যাচ্ছিল স্বপ্নের কুমোটার কথা, মেয়েটার কথা, তার নুপুরের শব্দের কথা। জুলির মনে হচ্ছিল এই বুঝি মেয়েটা তার নুপুরের শব্দ তুলে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে আসবে তার দিকে, হাসবে, অট্ট হাসি, বিদ্রুপের হাসি। জুলি আর তাকিয়ে থাকতে পারে না, জানলাটা বন্ধ করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে তার কাঁধে কেউ যেন হাত রাখে। জুলি চমকে দেওয়ালের দিকে ছিটকে যায়। আরে আরে হলো কি? গোলক এগিয়ে যায় জুলির দিকে। সে বুঝতে পারে জুলির কিছু তো একটা হয়েছে, নইলে এমনি এমনি সে এরকম কেন করছে। তুমি এত হাঁপাচ্ছ কেন? ইজ এভরিথিং অল রাইট? জুলির কাঁধে হাত রাখলো গোলক। জুলি ওপর নিচে মাথা দোলায়। গোলক বুঝল জুলির মনটা এখনো ঠিক হয়নি। কিভাবেই বা ঠিক হবে? যতদিন না ওদের সামাজিক কিংবা আইনিভাবে বিয়ে হচ্ছে ততদিন মেয়েটার জীবনে শান্তি নেই। চলো ছাদে যাই, একটু ছাদে ঘোরো, দেখো মন শরীর সব ভালো হয়ে যায়। চলো। জুলির হাত ধরে মৃদু টান দেয় গোলক। দুজনেই সিঁড়ি বেয়ে উঠে যায় ছাদের দিকে। ইতিমধ্যে কমলা আলোটা আরো নিভু নিভু হয়ে এসেছে। সন্ধ্যা নামছে, পাখিরা নিজেদের বাসায় ফিরছে। জুলি আর গোলক এসে দাঁড়ায় মস্ত বড় ছাদটার উপরে। বাতাসে জুলির খোলা চুলগুলো উঠতে থাকে। সে নিজের 2 হাত দুদিকে ছড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেয়। গোলক একভাবে চেয়ে থাকে তার দিকে। গোলকের বাঁ হাতের কনুইয়ের কাছটায় জড়িয়ে ধরে মাথা রাখে তার কাঁধে জুলি। দুজনেই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আসে। বাড়িতে মানবে তো? মানবে না তো মানতে হবে না। আমরা কি ছোট খোকা খুকি নাকি যে তাদের সব কথা শুনতে হবে? আমরা একে অপরকে ভালোবাসি এবং তার ফলস্বরূপ আরও একজনের পৃথিবীতে আসতে চলেছে। পরিবারের কথা শুনে এগুলো তার মিথ্যা হয়ে যাচ্ছে না। কেউ মানুক চাই না মানুক, এখান থেকে ফিরে আমরা বিয়ে করছি, এটাই ফাইনাল। কথা বলতে বলতে বাড়ির পিছনের দিকে রেলিংটার কাছে এসে দাঁড়ায় ওরা দুজন। কেউ কোনো কথা বলে না, দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। কিন্তু তারপরেই ঘটে ঘটনাটা। জুলির চোখ যায় নিচে আর তার দম প্রায় বন্ধ হয়ে আসে কয়েক সেকেন্ডের জন্য। সে ঠিক দেখছে তো। গোলকের কনুই ছেড়ে দিয়ে রেলিংয়ের উপরে ভর দিয়ে ভালো করে দেখার চেষ্টা করে জুলি। না, চোখের ভুল তো নয়। সে যা দেখছে ঠিকই দেখছে। আলো আধারিত স্পষ্ট দৃশ্যমান একটা দেওয়াল, একটা শ্যাওলা মাখা স্যাঁতস্যাঁতে দেওয়াল, এবং আশেপাশের জায়গাটাও বেশ স্যাঁতস্যাঁতে, বড় বড় ঘাস আগাছা। জুলির শিরদাঁড়াটা কেঁপে ওঠে। একটা শীতল স্রোত ঘাড়ের পাশ দিয়ে বয়ে যায়। এ কিভাবে হতে পারে? এই কুয়ো বাস্তবে কিভাবে থাকতে পারে? জুলির কাঁধে হাত রাখে গোলক। ভীত জুলির চমক ভাঙে। সে গোলকের দিকে ফেরে। কি দেখছো দিদি? জুলি কোনো উত্তর দেয় না, একভাবে চেয়ে থাকে কুয়োটার দিকে। ওটা কি? ওটা ওটা তো কুয়ো। গতবার কুয়োটা আমাকেও টেনেছিল। টেনেছিল? টেনেছিল মানে?
মানে এইরকম কুয়ো তো সামনাসামনি খুব একটা দেখা যায় না, তাই ইন্টারেস্টিং লেগেছে। ঠিক এখন যেমন তোমার লাগছে। ওইখানে এখন যাওয়া যায় না? যাওয়া তো যায়। চলো না তাহলে। এখন এই আধো অন্ধকারে? পাগল নাকি? কতটা রিস্কি বলো তো? সন্ধ্যার সময় কত পোকামাকড় সাপ খোপ বেরো।